জায়গা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে দোলা ডলরেস, জাহিদ হোসেন। জানাবো সংবাদ কক্ষের সর্বশেষ। গ্যাসের দাম 103% বাড়ানোর প্রস্তাব, শেষ হলো গণশুনানি, গ্রাহকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তুরাগের দিনে 55টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলদারের 25 লাখ টাকার কয়লা নিলামে বিক্রি। ব্যাংক খাত দিয়ে শুরু হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতি বিরোধী অভিযান, কঠোর অবস্থানে অর্থমন্ত্রী। নারী সফট চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ, মৌসুমী ও সাবিনার গোল। সমস্যা, সংকট, সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। জাহিদ, সব পর্যায়ে গ্যাসের দাম কিন্তু 103% বাড়ানোর প্রস্তাব এর উপরে যে গণশুনানি সেটি কিন্তু আজ শেষ হলো এবং 90 দিনের মধ্যে এই শুনানির সিদ্ধান্ত কিন্তু জানাতে হবে বিইআরসিকে। গ্রাহকরা অবশ্য স্বাভাবিকভাবেই এটা নিয়ে ক্ষুব্ধ, কারণ এই বছরই মানে গত এক বছরের মধ্যে 9-10 মাস আগে আরও একবার বাড়ানো হয়েছিল, ফলে কোনো যৌক্তিক কারণ ছাড়াই। এবং একই সঙ্গে আপনি জানেন যে গত শীতের সময়ে ভোগান্তিও ছিল গ্যাস পাওয়ার ক্ষেত্রে, যারা পাইপলাইনে গ্যাস পাচ্ছেন। ফলে সব মিলিয়ে আসলে গ্রাহক এটি নিয়ে সন্তুষ্ট নয়। দেখিনি এই বিষয়ে প্রতিবেদন। 2018 এপ্রিলে শুরু হয় এলএনজি আমদানি। প্রতি ঘনমিটার দাম পড়ে প্রায় 30 টাকা। দেশীয় গ্যাসের চেয়ে এই দাম 4 গুণেরও বেশি। সে বছরই গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছিল বিইআরসি। তবে ভোট সামনে থাকায় 4,500 কোটি টাকা ভর্তুকি দিয়ে আগের দামই বহাল রাখে সরকার। এদিকে ভোটের পরই দাম বাড়াতে একজোট হয় গ্যাস কোম্পানিগুলো, আর তাদের প্রস্তাবে সাড়া দিয়ে 11 মার্চ থেকে শুরু হয় গণশুনানি। সর্বশেষ ঘোষিত গ্যাসের মূল্যহার নির্ধারণ সময় কোম্পানির বিতরণ মার্জিন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি না পাওয়া ও বছর বছর পরিচালন ব্যয় বৃদ্ধি ইত্যাদি বাস্তব বিষয়াদি বিবেচনাপূর্বক বিতরণ মার্জিন বৃদ্ধির প্রস্তাব করা হলো। এবার সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 103% বাড়ানোর প্রস্তাব দিয়েছে সব বিতরণ প্রতিষ্ঠান। এটি কার্যকর হলে 2 বার্নারের চুলা 800 থেকে বেড়ে 1,440 টাকা, 1 বার্নারের দাম 750 থেকে বেড়ে হবে 1,350 টাকা। তবে সার কারখানায় সবচেয়ে বেশি 211% দাম বাড়াতে চায় কোম্পানিগুলো। শুনানিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে সেবার মান নিয়েও প্রশ্ন তুলেন ভোক্তারা। আমি একটা পণ্য কিনবো কিন্তু পণ্য পাবো না, তাকে পরিশোধ করবো, এটা আসলে কিভাবে সম্ভব? এই সিএনজির মূল্য ফার্দার যদি বাড়ে, এটা সাধারণ মানুষের ভিতরে তো ইমপ্যাক্ট করবেই। সমাপনী বক্তব্যে দাম বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করেন বিইআরসি চেয়ারম্যানও। পাশাপাশি গ্রাহকদের দেন আতঙ্কিত না হওয়ার পরামর্শ। এই যে অ্যানালাইসিসটা প্রস্তাবের ভিত্তিতে উঠে আসে, এতে করে জনগণ আতঙ্কিত হয়, এটা আমার মনে হয় ঠিক নয়। এই জন্য আগামীতে গ্যাস সেক্টর এন্টিটিগুলোকে আমি বলবো যতটুকু প্রয়োজন ততটুকুই আমার মনে হয় আপনারা প্রস্তাব করবেন, তাতে করে বিভ্রান্তিটা মনে হয় এড়ানো সম্ভব হবে। আগামীতে ভোক্তার অংশগ্রহণ বাড়াতে স্থানীয় পর্যায়ে গণশুনানির কথাও বলেন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। পাশাপাশি গ্যাস কোম্পানিগুলোর প্রতি দুর্নীতি কমানোর আহ্বানও তার। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানি নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আপনি তো এই শুনানিতে ছিলেন সর্বক্ষণ। ভোক্তারা কিন্তু একে আসলে অযৌক্তিকই বলছেন। কোন কোন গ্রাউন্ডকে সামনে রেখে তারা একে অযৌক্তিক বলে দাবি করেছেন? দেখুন, গত সোমবার থেকে 4 দিনের যে গণশুনানি শুরু হয় সেটি আজ শেষ হয়েছে। আজকে শেষ দিনে এসে গণশুনানিতে অংশগ্রহণ করে কর্ণফুলী গ্যাস এবং পশ্চিমাঞ্চল গ্যাস, এবং পশ্চিমাঞ্চল গ্যাসের প্রস্তাবের মাধ্যমেই গণশুনানিটি শেষ হয়েছে। এবং এখানে গত 4 দিনই ভোক্তা পর্যায়ে যারা ভোক্তা সংগঠনের প্রতিনিধি আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন এবং সাধারণ গ্রাহক এবং শিল্পপতি, তারা সবাই এসেছিলেন। এবং তারা সবাই যেটি বলতে চাচ্ছেন যে গত 1 বছর আগেই
গ্যাসের দাম বাড়ানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছিল এবং পরবর্তীতে নির্বাচন চলে আসায় সরকার সেটি করেনি, কিন্তু সেটি মূলত তারা বলতে চাচ্ছেন যে তাদের পকেটের টাকা থেকে সেটি ভর্তুকি আকারে দিয়ে গ্যাসের দামের সমন্বয় করা হয়েছিল এবং তারা যেটি বলতে চাচ্ছেন যে এক বছরের মধ্যে 2 বার গ্যাসের দাম বাড়ানোর আইনি একটা নিষেধাজ্ঞা রয়েছে এবং সে কারণেই তারা বলতে চাচ্ছেন যে এই যে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগটা বিইআরসি নিয়েছে সেটি অবৈধ। এছাড়াও তারা আর যে বিষয়গুলো বলছে যে গ্যাসের সিস্টেম লস কমানো বা অন্যান্য যে দুর্নীতির বিষয়গুলো রয়েছে সেগুলো গ্যাস কোম্পানি কমায়নি এবং গ্যাস কোম্পানিগুলো সবগুলোই লাভে রয়েছে। সুতরাং এই অবস্থায় গ্যাসের দাম বাড়ানোর বিপক্ষে তাদের অবস্থান তারা ব্যক্ত করেছেন। শরীফুল, গ্যাসের দাম বাড়ানোর যে অযৌক্তিক প্রস্তাবনা করা হয়েছে, কারণ পৃথিবীতে কোনো পণ্যই একটা নির্দিষ্ট মানে যদি এটা শতাংশেই হয় 10, 15, 20% সেটার জন্য যৌক্তিক কারণ থাকতে হবে। 103% বাড়ানোর ক্ষেত্রে যেই প্রস্তাবটি করা হয়েছে এটা যারা প্রস্তাব দিয়েছে তাদের যোগ্যতা, তাদের যে অ্যাবিলিটি সেটা নিয়ে প্রশ্ন তোলার কথা। শুনানিতে এই ধরনের কোনো বিষয় এসেছে কিনা? আপনি ঠিকই বলেছেন, এ ধরনের প্রশ্নটি ভোক্তারা যেমন করেছেন একইভাবে শুনানির শেষের দিকে আজকে বিকেলে বিইআরসির চেয়ারম্যান নিজেও এই ধরনের একটা প্রশ্ন তুলেছেন। তিনি যেটি বলেছেন কোম্পানিগুলোকে যে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু দাবি করেন, আপনারা কেন 103% গ্যাসের দাম বাড়ানোর কথা বলেছেন। সেক্ষেত্রে বিইআরসি চেয়ারম্যান একটি পরিসংখ্যানও তুলে ধরেছেন। তিনি যেটি বলেছেন যে 2009 সালে কোম্পানিগুলো 65% দাম বৃদ্ধির প্রস্তাব করলেও বিইআরসি সেখানে মাত্র 11% বাড়িয়েছিল। একইভাবে 2015 সালে কোম্পানিগুলো 40% প্রস্তাবের বিপরীতে বিইআরসি বাড়িয়েছিল 26%। এছাড়া 2017 সালে 95% প্রস্তাবের বিপক্ষে বিইআরসি বাড়িয়েছিল মাত্র 11% এবং 2018 সালে কোনো প্রকার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেক্ষেত্রে ভর্তুকির মাধ্যমে সমন্বয় করা হয়েছিল। সুতরাং এই বিষয়টা ভোক্তারা যেভাবে প্রশ্ন তুলেছেন সেভাবে বিইআরসি চেয়ারম্যানও আজকে কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছেন। ধন্যবাদ শরীফুল। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল। মাত্র 9 মাসের ব্যবধানে গ্যাসের দাম বাড়াতে তোড়জোড় শুরু করেছে বিইআরসি। দাম বাড়ানোর প্রক্রিয়া ক্ষুব্ধ সাধারণ মানুষ। দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। রান্নার চুলা থেকে সিএনজি সহ সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর সোমবার থেকে শুরু হয়েছে গণশুনানি। গ্যাস কোম্পানিগুলো আবাসিকে প্রায় দ্বিগুণ দাম প্রস্তাব করেছে। ভোক্তাদের অভিযোগ, গ্যাসের বর্তমান দাম নিয়মিতভাবে পরিশোধ করলেও নিরবচ্ছিন্ন সরবরাহ নেই। এ অবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা হয়ে আসবে তাদের জন্য। কস্টলি হয়ে যায় ঘর ভাড়া, তারপর গ্যাস। নর্মালিতে তো গ্যাস যেভাবে আমরা দিচ্ছি সেইভাবে কিন্তু আমরা পাচ্ছি না। সকাল 10টার পর থেকে 1টা পর্যন্ত গ্যাসের পরিমাণটা এত স্লো থাকে যে আমরা আসলে 2 চুলা একসাথে রান্নাটা করতে পারি না। এক্ষেত্রে যদি এই বছরে এসে আবারও গ্যাসের দাম বাড়ানো হয় সেটা তো আমাদের জন্য একটা বড় ধরনের বোঝা হয়ে যাবে। এখন যে বিলটা আমরা দিতেছি এটা তো মনে করেন বেশি, এরপরে যদি আরো কিছু বাড়ানো হয় তাহলে আমাদের জন্য টাফ হয়ে যাবে না? এটা তো অনেক বেশি হয়ে যাবে। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বারবার গ্যাসের দাম বাড়ানোকে অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। আইন অনুযায়ী 1 বছরে 2 বার গ্যাসের দাম বাড়ানোর নিয়ম নেই। যদি আমরা সাগরে এবং আমাদের স্থলভাগে ব্যাপক অনুসন্ধান করতাম আমাদের গ্যাস প্রাপ্তির সুযোগ ছিল। সরকারের কোনো পরিকল্পনার ভুলের জন্য তো গ্রাহককে উপর পানিশমেন্ট দেওয়া যায় না। এই মুহূর্তে অযাচিতভাবে অধিক হারে গ্যাসের মূল্য বৃদ্ধি গ্রাহকের উপর একটা শাস্তি হবে। গ্যাসের দাম না বাড়িয়ে কোম্পানিগুলোর সক্ষমতা বাড়ানো আর চুরি ঠেকানোর পরামর্শ দেন বিশ্লেষকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে 9 মাসের মধ্যে আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। তারা আশঙ্কা করছেন এতে জীবনযাত্রার ব্যয় এবং বিভিন্ন পণ্যের উৎপাদন খরচ বাড়বে। এমন সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি তাদের। গাজীপুরের তৈরি পোশাক, সিরামিক, ইলেকট্রনিক সহ ছোট বড় প্রায় 3000 কারখানা রয়েছে। এসব কারখানায় পণ্য উৎপাদনের অন্যতম কাঁচামাল গ্যাস। গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ায় শঙ্কিত শিল্প সংশ্লিষ্টরা। বেতন বৃদ্ধির কারণে অনেক গার্মেন্টসের অবস্থা খারাপ, আর গ্যাসের মূল্য বৃদ্ধি হবে আমাদের মরার উপরে খারাপগা। আমাদের এই গ্যাসের মূল্য বৃদ্ধিটা যাতে না হয়। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 1/2 কোটি জনগণের বসবাস। এই বিপুল জনগোষ্ঠীর দৈনন্দিন কাজে ব্যবহার হয় গ্যাস, তাই দাম বাড়ানোর প্রস্তাবে নাখোশ গ্রাহকরা। আমরা এই মুহূর্তে চাই না সরকার গ্যাসের দাম বাড়াক। গ্যাসের দাম এই মুহূর্তে বাড়াইলে চলার খুব সমস্যা হয়ে যাব।
গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে শঙ্কায় চট্টগ্রাম, সিলেট, লক্ষ্মীপুর, শরীয়তপুর সহ অন্যান্য অঞ্চলের আবাসিক গ্রাহকেরাও। তাদের অভিযোগ, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না করেই দাম বাড়ানোর এমন প্রস্তাব অযৌক্তিক। নিত্যপণ্যের দামেও পড়বে নেতিবাচক প্রভাব। হঠাৎ করে বাড়লে এটার জন্য যে বাজেটটা ধরা থাকে আর কি, এটার জন্য তো আমাদের সমস্যা হয়ে যাবে। অর্থনৈতিক অবস্থা দিকে চিন্তা করলে এটা আসলে জনগণের উপর একটা বাড়তি চাপ। আমাদের অন্যান্য দৈনিক যে চাহিদাগুলো এগুলো পূরণ করতে খুব কষ্ট হয়ে যাবে। আগে তো আপনাকে চেষ্টা করতে হবে মান বাড়ানোর জন্য, তারপর আপনি রেট বাড়ান, আমরা এটা অ্যাকসেপ্ট করি। বগুড়া সহ উত্তরাঞ্চলের অটোরিকশা চালকরা বলছেন, গ্যাসের দাম বাড়লে যাত্রী পর্যায়ে ব্যয় বাড়বে 20 থেকে 50%। এ অঞ্চলের 4 জেলার বিভিন্ন স্থানে 27টি সিএনজি ফিলিং স্টেশনে এখন প্রতি মাসে গড়ে প্রায় 55,75,000 ঘনমিটার সিএনজি বিক্রি করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি পিজিসিএল। খালি ট্যাঙ্কি গ্যাস তুলতে এখন আমাদের ধরেন 300-320 টাকা লাগে। যখন গ্যাসের দাম বেড়ে যাবে তখন ধরেন 420-30 টাকা লাগবে। 20 টাকা করে ভাড়া, গ্যাসের দাম বাড়লে আরো 10 টাকা করে বাড়বে। রাজধানীতে চলা গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস, বাখরাবাদ ও জালালাবাদ গ্যাস কোম্পানি। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দানবীর রণদা প্রসাদ সাহার আদর্শে অনুপ্রাণিত হয়ে নারী শিক্ষার প্রসারে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক 2019 প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান ও কুমুদিনীর 86তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে কুমুদিনী কমপ্লেক্সে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটোরিয়াম সহ 12টি প্রকল্পের উদ্বোধন আর 19টি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন তিনি। পরে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এবছর রণদা প্রসাদ সম্মাননা পেলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কাজী নজরুল ইসলাম, প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। যেমন নারী শিক্ষার প্রসার ঘটানো থেকে শুরু করে আত্মমানবতার সেবার যে দৃষ্টান্ত অনুসরণ করে গেছেন, যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বিত্তশালী আছে, তারাও করতে পারেন। তাহলে আর আমাদের দেশে মানুষের কোনো কষ্ট থাকবে না। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে আবারও নিজের প্রতিজ্ঞার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। করতে পারে না, বাংলাদেশকে আজকে আর কেউ করুণার চোখে দেখে না, বরং সারা বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই গত 10 বছরের মধ্যে এই পরিবর্তনটা আনতে পেরেছি, কাজে বাংলাদেশকে নিয়ে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। এর আগে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হলে মনোমুগ্ধকর ডিসপ্লের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টাঙ্গাইল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের সাজা স্থগিত চেয়ে লিফটও আপিল করেছেন খালেদা জিয়া। একই সাথে জামিনও চাওয়া হয়েছে মামলায়। সকালে আপিল বিভাগে এই আবেদন করা হয়। গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন ঢাকার 5ম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট। এছাড়া খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, কামালউদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। খালেদা জিয়া সহ 6 আসামির সবাইকে 2 কোটি টাকা করে জরিমানা করা হয়। জাহিদ, আপনি জানেন যে বিআইডব্লিউটিএ কিন্তু দ্বিতীয় ধাপে তুরাগ নদ দখলমুক্ত করার জন্য যে অভিযান সেটি চালাচ্ছে। আজ ছিল 6ষ্ঠ দিনের অভিযান এবং আজ কিন্তু 55টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আর দখল করে যারা আবাসন প্রকল্প সেখানে গড়ে তুলেছিল তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। আইনি পদক্ষেপটা কঠোরই হওয়া দরকার। তবে আমরা ওই যে সবসময় একটু আশঙ্কায় থাকি যে ড্রাইভটা কতদিন চলবে। যেমন আজকে একজন দখলদারের থাকা কয়লা তাৎক্ষণিকভাবে এটা বিক্রি করে দেওয়া হয়েছে 25 লাখ টাকায়। এই জিনিসগুলি আসলে এক ধরনের স্ট্রং মেসেজ দেয় যে তা না হলে অনেক সময় এটা প্রক্রিয়ার মধ্যে পড়ে গেলে দীর্ঘ প্রক্রিয়া দেখা যায় যে এগুলির কোনো কিছুই আর শেষ পর্যন্ত হয় না। আমরা আশা করি যে তুরাগ নদটা এইবার অন্তত উদ্ধার হবে। এই বিষয়টা প্রতিবেদন দেখে আসি। আমিনবাজারে বড়দেশী মৌজায় নদীর সীমানা পিলার তুলে ফেলে চলছিল অবৈধ দখল। প্রায় 1 কিলোমিটার এলাকায় পিলার সরিয়ে সীমানা প্রাচীর তৈরি করছিল দখলদাররা। এ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রতিবেদন প্রচার হয় 5 মার্চ। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিল বিআইডব্লিউটিএ।
আমিনবাজারের ওই অংশে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। অভিযানের দ্বিতীয় ধাপে 6ষ্ঠ দিনে গুড়িয়ে দেওয়া হয় তুরাগ দখল করে গড়ে ওঠা আবুল খায়ের গ্রুপ ও রূপালী সৌরভ নামে একটি আবাসিক প্রকল্পের অবৈধ সীমানা প্রাচীর। যে আবুল খয়ের গ্রুপের থেকেও একটা বিরাট আপনার এরিয়া আপনার সীমানা প্রাচীর দিয়ে আপনার আমাদের সীমানা পিলারগুলো তুলে তারা ফেলে দিয়ে আপনার বা কোনো জায়গায় নিচ্ছিন্ন করে দিয়ে আমাদের তাদের একটা বিরাট সীমানা প্রাচীর দিয়ে রেখেছিল, সেটাও আমরা উচ্ছেদ করেছি। এই প্রক্রিয়াটা কিন্তু একেবারে নদীর গতিপথ চেঞ্জ করে দিয়ে আপনার প্রভাব এইখানে কিন্তু নদীর মানে প্রশস্ততা একদম সরু। এর থেকে খানিকটা সামনে এগোলেই আমিনবাজার ল্যান্ডিং স্টেশন। এর পাশেই সঠিক সীমানা নির্ধারণ না করে হয়েছে হাঁটার পথ। এই সুযোগে রাজু কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান জমি ভরাট করে কয়লা ব্যবসা চালাচ্ছে। অভিযানের সময় কয়লাগুলো 25 লক্ষ টাকা নিলামে বিক্রি করে দেয় বিআইডব্লিউটিএ। ওয়াকওয়েটা যখন নির্মাণ করা হয়েছিল তখন এইখানে আমাদের বিআইডব্লিউটি এর পক্ষে বাধা দেওয়া হয়েছিল প্রকৃতপক্ষে। সেই কারণে কিন্তু ওয়াকওয়েটা মানে সঠিক জায়গায় আসলে নির্মাণ করা সম্ভব হয়নি তখন। তো এখন আমাদের সীমানা প্ল্যান কিন্তু অনেক পিছনে। নিলামের ক্রেতাকে কয়লা সরিয়ে নিতে 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এখানে সীমানা পুনর্জরিপ করে নতুনভাবে হাঁটার পথ নির্মাণ করবে বিআইডব্লিউটিএ। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, বলা হচ্ছে ঠিকভাবে সীমানা নির্ধারণ করা হয়নি। যে ঠিকভাবে নির্ধারণ করা হয়নি এটি কি বিআইডব্লিউটি এর বা সরকারি কর্মকর্তাদের যোগসাজশে, নাকি স্থানীয়রা শক্তি প্রয়োগ করে সীমানাগুলি যথাযথ স্থান থেকে অন্য জায়গায় তুলে নিয়ে গেছেন? তুরাগের সীমানা নির্ধারণের প্রথম যে কথাটি আসে সেটি হয় 2009 সালে। 2009 সালে 3503 একটি রিট পিটিশনের রায়ে হাইকোর্ট বলেছিল তুরাগ নদের সীমানা নির্ধারণ করার জন্য। এর আগ পর্যন্ত আসলে নদীর কোনো সীমানা নির্ধারণ হয়নি, কিন্তু সেই সময় এই দায়িত্বটা দেওয়া হয়েছিল গণপূর্তকে। এবং বলা হয়ে থাকে যে গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের যে কর্মচারীরা বা কর্মকর্তারা এর দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে এর দায়িত্ব পালন করেননি। কারণ নদীর সীমানা আসলে কি হবে সেটি তাদের জানা ছিল না। নদী দুরকম হয়, আমরা শীতের নদীকে একরকম দেখি, গ্রীষ্মের নদীকে একরকম দেখি, আবার বর্ষায় নদীকে আরেক রকম দেখি। বর্ষার যে পানি থই থই পানি থাকবে এবং সে সময় জোয়ারে পানি যে পর্যন্ত উঠবে সেটি হচ্ছে নদীর সীমানা। এটি সঠিকভাবে নির্ধারণ করে দেয়নি গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়। এরপরে বিভিন্ন মহলের প্রতিবাদের মুখে 2014 সালে নদী বিষয়ক টাস্কফোর্স একটি তদন্ত কমিটি করে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম পরিচালক রফিউল আলমের নেতৃত্বে, এবং সেই জরিপেও দেখায়, জরিপে যে তদন্ত করা হয় সেই তদন্ত কমিটিও যে প্রতিবেদন দিয়েছিল সেখানে একেবারে সঠিকভাবে নির্ধারণ করে বলে দেওয়া হয় যে তুরাগ নদের কোন কোন অংশে কোন কোন সীমানা পিলারগুলো ভুল আছে, এবং সেই তদন্ত কমিটি সুপারিশ করে যে সীমানা পিলারগুলোকে আবার পুনর্নির্ধারণ করে পুনর্জরিপ করে সঠিক স্থানে বসানোর জন্য। কিন্তু এত বছরেও আসলে সেটি আর করেনি, গণপূর্ত করেনি, ভূমি মন্ত্রণালয় করেনি, এ বিষয়ে আসলে বিআইডব্লিউটিও কোনো উদ্যোগ নেয়নি। এবং তার উপরে আবার এই ভুল সীমানা নির্ধারণ হওয়া স্থানে নতুন করে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তুরাগ নদের গাজীপুর অংশে আমরা দেখেছি যে গাজীপুর অংশে যেই ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে সেখানে বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে হাইকোর্ট সেই ওয়াকওয়ে নির্মাণকে স্থগিত করে দিয়েছে। বলা হচ্ছে যে ওয়াকওয়েটাও আসলে নদীর মধ্যেই আসলে করা হচ্ছে, নদীর মধ্যেই বানানো হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে ঢাকা অংশে, তুরাগ নদের ঢাকা অংশে এখন পর্যন্ত কোনো বিচার বিভাগীয় তদন্ত হয়নি, যদিও এর দাবি উঠছে বারবারই। এখন সেটা আসলে সময়ের দাবি, এই অংশে বিচার বিভাগীয় তদন্ত হয়ে নদীর যেই সীমানাটা পুনর্নির্ধারণ হওয়া এবং যেন এই ওয়াকওয়ের মাধ্যমে আসলে দখলদাররা নতুন করে বৈধতা পেয়ে না যায়। এবং যে আমরা যে নতুন যে দখলগুলো দেখতে পেয়েছি সেগুলো সবগুলোই আসলে সীমানা পিলার ভুলভাবে নির্ধারণের কারণেই এই দখলগুলো হয়েছে। ফারজানা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ব্যাংক খাত দিয়ে অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। দুপুরে রাজধানীর একটি হোটেলে অগ্রণী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় একথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, মানুষ ব্যাংকে যেতে ভয় পায়, তাই প্রধানমন্ত্রীকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা হবে বলেও জানান তিনি। আর এই জন্য কারো সঙ্গে সম্পর্ক খারাপ হলেও তার পরোয়া করবেন না তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে পদত্যাগের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আর যাতে পদত্যাগ করতে না হয় সেজন্য সবার সহযোগিতা চান তিনি। ব্যাংকের ঝুঁকি কমাতে বন্ড বাজারকে শক্তিশালী করার কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, উন্নত দেশের মতো বাংলাদেশেও শিগগিরই দেউলিয়া আইন করা হবে। দুর্নীতি কম বেশ সকল দেশেই থাকে। এখন এই দুর্নীতিটা
চাইলে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সম্পূর্ণ এটাকে যে এরোড করা যাবে হয়তো সেরকম সুযোগ থাকবে না, কিন্তু অনেক নিয়ন্ত্রণের মাঝে নিয়ে আসা যায়। অনিয়মের দায়ে 2 শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সকালে রাজধানীর দক্ষিণখানের কাঁচকুড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে অভিযান চালিয়ে তিনি এই নির্দেশনা দেন। হাজিরা খাতায় 2016 সালের আগস্ট থেকে স্কুলে অনুপস্থিত বলে প্রমাণ পাওয়ার পর জহুরুল ইসলাম নামে এক শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। নিশাত আক্তার নামে আর এক শিক্ষিকা প্রতিদিন হাজিরা খাতায় স্বাক্ষর করলেও ক্লাসে না নেয়ার প্রমাণ পাওয়া তাকে বরখাস্ত করেন প্রতিমন্ত্রী। সরকারি প্রাইমারি স্কুলগুলোর মান উন্নয়ন ও অনিয়ম বন্ধে 3য় দিনের মতো অভিযান চালালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এর আগে ভাসানটেক, ইব্রাহিমপুর ও নাখালপাড়ায় 3টি সরকারি স্কুলে গিয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় 2 শিক্ষককে বরখাস্ত এবং 1 শিক্ষা অফিসারকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি। এক শিক্ষক জহুরুল ইসলাম 16 সাল থেকে অনুপস্থিত, তার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এ পর্যন্ত, এটা লক্ষ্য করলাম। তারপরে আরেকজন আছে নিশাত নামে এক শিক্ষিকা আছে, যিনি স্বাক্ষর করে করে চলে যান। তার ক্লাস তো দেখলেন, ক্লাসে বসে আছে ছাত্রছাত্রী, টিচার নেই। ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিগগির নির্বাচিত নেতাদের অভিষেক হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ। এদিকে পুনর্নির্বাচনের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছে কয়েকজন শিক্ষার্থী। পুনর্নির্বাচন মামলা প্রত্যাহার সহ 4 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে বুধবার রাত থেকে আমরণ অনশন করছেন কয়েকজন ছাত্রী। একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অনশন করছে নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থী। মিথ্যা মামলা যে করা হয়েছে আমাদের 40 জনের অজ্ঞাতনামা, ওইটা হচ্ছে প্রত্যাহার করতে হবে। যে প্রবোজ ম্যাম ওনার কোনো কেয়ারই নাই যে আমরা আসি কি না এরকম নিয়ে। এদিকে হল প্রশাসন বলছে তারা ছাত্রীদেরকে নানাভাবে হলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাদেরকে ভেতর থেকে নিয়ে আসবার জন্য সকল প্রক্রিয়া আমরা করেছি, কিন্তু তারা ভেতরে আসবেন না, এটি তাদের পণ, তারা ভেতরে আসবেন না। তবে ডাকসুর নবনির্বাচিত ভিপি বলছেন শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে আছেন তিনি। তারা যদি চায় যে আমি ভিপি হিসেবেই তাদের জন্য ভিপি দায়িত্ব নিয়ে তাদের জন্য আন্দোলন সংগ্রাম লড়াই করি, আমি সেটা করব। আর তারা যদি না চায় তাহলে আমি সেই পদে দায়িত্ব গ্রহণ করব না। ছাত্রলীগ বলছে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই কিছু শিক্ষার্থী আন্দোলন করছে, যা অযৌক্তিক। বিভ্রান্তি তৈরি করে আবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পরাজিত করার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন হয়েছে, সফলভাবে ডাকসু নির্বাচন হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা ম্যান্ডেট প্রাপ্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমরা কাজ করব। ছাত্রছাত্রীদের সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রীদের চিঠি দেওয়া হয়েছে, অভিনন্দন জানানো হয়েছে, সুতরাং উপাচার্য তার সুবিধাজনক সময়ে মিটিং ডাকবেন, ডাকসুর যে কমিটি, নির্বাচিত কমিটি তাদের, এবং অভিষেকের দিনও তিনি ঠিক করে দেবেন। ডাকসু নির্বাচন নিয়ে নানা বিতর্ক চললেও স্বাভাবিক গতিতেই চলছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের শুরুতেই জানতে চেয়েছিলাম আপনাদের সমস্যা, সংকট এবং সম্ভাবনার কথা। এবারে পড়ে শোনাচ্ছি আপনাদের পাঠানো এই বিষয়ে কিছু চিঠি। কাইসার চট্টগ্রামের পতেঙ্গা থেকে লিখেছেন, আমাদের এলাকা ঘন বসতিপূর্ণ এবং সমুদ্র তীরবর্তী হয়, সবচেয়ে বেশি সমস্যা হয় সুপেয় পানি পাওয়া। সিটি কর্পোরেশনভুক্ত এলাকা হওয়া সত্ত্বেও নেই ওয়াসার পানি সরবরাহ। এ বিষয়ে কাইসার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। সুশান্ত মজুমদার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে বলছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার না থাকায় কয়েকজন অসাধু ব্যক্তি হাতুড়ে ডাক্তার সেজে ভুল চিকিৎসা দিচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি। বগুড়ার শেরপুর থেকে আরিফুল ইসলাম লিখেছেন, শেরপুর উপজেলায় গ্যাসের সংকট দীর্ঘদিনের। এখানে গ্যাসের সংযোগ অপর্যাপ্ত, কোনোদিনও ঠিক মতো চুলা জ্বলে না। গ্যাস সংকটের সমস্যা থেকে দ্রুত সমাধান প্রয়োজন তাদের। আপনারা যারা চিঠি পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে শেষ করছি সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। গ্যাসের দাম 103% বাড়ানোর প্রস্তাবে শেষ হলো গণশুনানি, গ্রাহকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তুরাগের তীরে 55টি অবৈধ স্থাপনা হচ্ছে, দখলদারের 25 লাখ টাকার কয়লা নিলামে বিক্রি।
ব্যাংক খাত দিয়ে শুরু হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতি বিরোধী অভিযান, কঠোর অবস্থানে অর্থমন্ত্রী। নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ, মৌসুমী ও সাবিনার গোল। শেষ করছি সংবাদ। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।